নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। তো এই যে বিএনপিকে ঘিরে যে ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে বেগম জিয়া তিনি আসতে চাচ্ছেন, তার আসার শিডিউলটাকে পরিবর্তন করতে হচ্ছে একটা বিশেষ প্রেক্ষাপটে। তারেক রহমান এতদিন হয়ে গেল, তিনি এখনো দেশে আসার মতো প্রেক্ষাপট তৈরি হয়নি বলেই বিএনপির অভ্যন্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ওইরকম সিচুয়েশন হলে তিনি আসবেন। এখনো সিচুয়েশনটা অনুকূল হয়নি তার জন্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতিটা একটু ঘোলাটে বা জটিল বলেই মনে হচ্ছে। তো এই জটিল পরিস্থিতিতে আসলে এখন বিএনপির করণীয় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রত্যেক পর্বেই আমরা শেষের দিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিষয়ে আমরা কিছু নির্দেশনামূলক আলোচনা করতে চাই। এতে ২ টি লাভ। একটি হচ্ছে যে আমরা বিএনপির সমসাময়িক রাজনীতিক পদক্ষেপগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি এবং সেই সাথে বিএনপির যদি কোনো ভুল-ভ্রান্তি থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা এবং সমালোচনা করে সেটি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং দলকেও অবহিত করতে পারি। এতে লাভজনক পর্যায়ে বিএনপি থাকবে এবং সেই সাথে বিএনপিকে যারা সাপোর্ট করে একটি ব্যাপক মানে জনগোষ্ঠী তারা এই বিষয়গুলো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারবে। এমনিতেও দেশটির মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা রয়েছেই এমনিতেই। কিভাবে রয়েছে? আপনি ধরেন অ্যা এনসিপির একটি ভুল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে প্রচুর নতুন রাজনৈতিক দলকে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া যে প্রচুর প্রতিদিন ব্যাঙের ছাতার মতন রাজনৈতিক দল চলে আসা। তারপরে একটি জনগোষ্ঠী মানে আপনি বলতে পারেন বিএনপি আসার আগে আমি এই কথাটি বলে নিচ্ছি এজন্য যে ধরেন হেফাজতে ইসলামের যে একটি বড় সমাবেশ আপনি দেখেছেন, শুনেছেন। হেফাজতে ইসলামের হেফাজতে ইসলাম একটি বড় একটি অংশ বাংলাদেশের। আমি হেফাজতে ইসলামের প্রতি আমার দুর্বলতা হয়েছিল যখন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যখন তাদেরকে দমন করার নামে এবং দমন করার জন্য এবং তাদের যে আন্দোলনটা ছিল এই সরকার পতনের জন্য যেভাবে সারা বাংলাদেশ থেকে ছুটে আসছিল এবং হেফাজত ইসলামকে কোনোভাবে ছোট করে দেখার কোনো কারণ নাই। কিন্তু তাদেরকে পরিচালনা করার নেতৃত্ব নিয়ে অনেক সংকট রয়েছে। যদিও হেফাজত ইসলাম নিয়ে কিন্তু অনেক শঙ্কাও দেখা দিয়েছে অতীতেও। যেমন যারা বাবু নগরীরা যখন ছিল নেতৃত্বে, যখন তারা বলেছে ১০০ বছর হাসিনাকে দেখতে চায় বা ওই সরকারকে দেখতে চায়, তখন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা রয়েছে। কিন্তু হেফাজত ইসলাম সিগনিফিকেন্ট কেন? আমি নিজেও হেফাজত ইসলামের এই এই কাওমি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে। কিভাবে কাজ করতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটা বড় পরিসর। আপনি জানেন যে যদিও পুরো তথ্যটা আমার কাছে নাই। আমি যতটুকু জানি যে মোট ২৩ থেকে ২৪ হাজার মাদ্রাসা রয়েছে। তার মধ্যে ১৩ থেকে ১৪ হাজার মাদ্রাসাই হচ্ছে গিয়ে এই কাওমি মাদ্রাসা। এবং এই ১৩ থেকে ১৪ হাজারের মধ্যে প্রায় ৫৬ লক্ষ এখনকার ডাটা অনুযায়ী ২০১৬-১৭ সালের ডাটা অনুযায়ী ৫৬ লক্ষ হচ্ছে এই কাওমি মাদ্রাসার ছাত্র। এবং তারা অধিকাংশই এতিম, গরিব বাচ্চা। এদেরকে কিন্তু আপনি যেকোনোভাবে আপনি যদি তাদেরকে তৈরি করেন সেভাবেই তারা তৈরি হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে হয়তো হাসিনা তাদের সাথে স্ট্যান্ডবাজি করে তাদেরকে দমন করেছে, হত্যা করেছে, তাদেরকে অনেক কিছু করেছে। একদম আগামী রাজনীতিবিদরা সেই স্ট্যান্ডবাজি করতে নাও পারে। বা ব্যর্থ হতে পারে। ফলে এটি কিন্তু অন্যদিকে যেতে পারে। যদি আমি আলোচনাটা যদি আজকে হেফাজতে ইসলাম নিয়ে না আপনার, কিন্তু আমার মনে পড়ল, অতএব এটা একটা শঙ্কার জায়গা রয়েছে এবং তারা যে সকল বিষয় নিয়ে এসেছে, তারা একটা নারী-পুরুষ একটা বড় ধরনের দ্বন্দ্বের কথা নিয়ে আসছে। বিশেষ করে এই নারীদের সংস্কার কমিশন নিয়ে তারা অনেক প্রস্তাবনা এনেছে। ফলে বাংলাদেশে ভোটারদের মধ্যে ডিবেট সৃষ্টি করা এবং অন্য দিকে যাতে ধাবিত না হয় তাদের আন্দোলনটা। কারণ যেহেতু নেতৃত্ব অনেক ইম্পোর্টেন্ট। যদি ভুল নেতৃত্ব আসে সেটি অন্যদিকে যাবে, সেটি সামগ্রিক রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হবে এবং এটিও কিন্তু বৃহৎ রাজনৈতিক দলগুলো কিন্তু ভাবা উচিত। আসেন বিএনপির যে সংকটের কথা আপনি বলেছেন যা বিএনপির তে আমরা যে শঙ্কা দেখতে পাই, একটা বড় মধুর চাকে কিন্তু মধু থাকে এবং এই মধুর চাকেই মানুষ ঢিলটা মারে। কারণ যেহেতু এখানে মধু, আর তো অন্য কোথাও ঢিল মারবে না। ওই জায়গায় ঢিলটা মারবে। এবং এখানে যেহেতু ঢিল মারবে সর্ববৃহৎ রাজনৈতিক দল হওয়ার কারণে সকলের দৃষ্টি সেখানে। আপনি যারই কথা বলবেন আর যত অপর রাজনৈতিক দলগুলো তাদের এলাকায় গিয়েও দেখেছে যে অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এলাকায় অবস্থান করে এমপি হওয়া, সংসদ সদস্য নির্বাচিত হওয়া খুব কঠিন। কারণ পরিচয় অপরিচয় এই বিষয়গুলো তো সবাই দেখে। সবার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদের মাঠে খেলতে গিয়ে কিন্তু এগুলো চিন্তা করে যে আসলে অনেক বড় কথা বলে আসছে জাতীয় পর্যায়ে, সাংবাদিকদের সামনে অনেক বড় কথা বলছি, কিন্তু আমি তো আমার এলাকায় গিয়ে তো আমি আমার পাশের বাড়ির লোকও দেখে আমাকে চিনতেছে না। তুমি কবে আসছো? তুমি কে? তুমি কোথায়? কিসের নেতা? বা সে জানতেছে না। কারণ সে তার টক শো দেখে না ধরেন। তো অতএব সে জানে না সে যে ঢাকা শহরে অনেক বড় নেতা হয়ে গেছে বা এনসিপির বিশাল বড় নেতা সে। এটা তো সে বুঝতেছে না। অতএব ফলে সে আবার ঢাকায় ব্যাক করে বলতেছে তো বড় কঠিন ব্যাপার।
আমার পাশের বাড়ির লোকই তো আমাকে চিনতেছে না। তাহলে আমি কিভাবে কি করব? ফলে এই সংখ্যাগুলো থেকে কিন্তু আপনি দেখেন সবগুলো রাজনৈতিক দলগুলোর দৃষ্টি এখানে, এবং অনেক রাজনৈতিক দলগুলোই আপনি দেখেন এখন তাদের অনুষ্ঠানগুলোতে তারা কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে তারেক রহমানকে। দেখেন অনেক রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠানে কিন্তু তারেক রহমানের আমন্ত্রণ, এটা ইঙ্গিত দেয় যে সবাই চিন্তা করে দেখেছে যে আসলে তারেক রহমানকে যুক্ত করলে বা বিএনপির সাথে যুক্ত হলে, বড় জাহাজের সাথে যুক্ত হলে রাজনৈতিক যে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে। এবং এটি পজিটিভ নেগেটিভ নিয়ে পরে আলোচনা। এটির ভালো দিক হচ্ছে যে ঠিক আছে, আমরা একটা জাতীয় ঐক্যমতের অবস্থান তৈরি করতে পারবো মনে হচ্ছে। তাহলে একজন ব্যক্তিকে কেন্দ্র করে বা একটা দলকে কেন্দ্র করে বা একজন নেতৃত্ব, একটা লিডারশিপের উপরে ভরসা করে আমরা করতে পারবো। তাহলে সেই লিডারশিপের ভরসার জায়গাটা কোথায় এখন? সেটি এক। আর দুই হচ্ছে আপনি যে বেগম খালেদা জিয়ার আশা নিয়ে সংকট, এগুলা থাকবে কম বেশি। এত বড় নেত্রী, তাকে নিয়ে শঙ্কা থাকবে, তাকে নিয়ে অনেক আলোচনা থাকবে, তাকে নিয়ে সমালোচনা থাকবে। আমরা কেভিন ক্রু এর কথা দেখেছি, কেভিন ক্রু এর বিষয়গুলো দেখেছি যে দাদা অনেকের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল। তাদের একজনের তো তারা 15ই আগস্টে প্রত্যেকবার এসে মিলাদি পড়তো, তারা ফুল দিয়ে আসতো। মানে এই বিষয়গুলো ষড়যন্ত্রের বড় অংশ হতে পারে, হতে বা হয়েছেও। এখন এগুলো বৈতরণী পার হবে যেহেতু বৃহৎ রাজনৈতিক দল সেখানে দেখা হচ্ছে, এবং যে এয়ার অ্যাম্বুলেন্সে আসছে একটি বড় সম্মানের সাথে উনি দেশে ফিরে আসছেন। অতএব এই সম্মানের সাথে যুক্ত হচ্ছে আরেকজন ব্যক্তি, আরেকজন নেত্রী, সেটি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ডক্টর জুবাইর রহমান। এখন উনার সংযুক্তি কিন্তু এই বিএনপি রাজনীতিতে একটা বড় যুক্ত হয়েছে, বড় যুক্ত হতে যাচ্ছে। এজন্যই হতে যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা তো অবশ্যই বিশেষ করে এই তৃতীয় বিশ্বের রাজনীতিতে পরিবার কেন্দ্রিক রাজনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাঠে ঘাটে সব জায়গায় মানুষ ওই পারিবারিক রাজনীতিটাকে আলিঙ্গন করে। যেহেতু পারিবারিক রাজনীতিকে আলিঙ্গন করে, সে আলিঙ্গনটাকে আপনি অ্যাড্রেস না করলে ওভারলুক করে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং তার বিপরীতে কথা বলা মানেই হচ্ছে সমগ্র মানুষের মনের ভাবের বিরুদ্ধে আপনি কথা বলা। কারণ আপনাকে রাজনীতি করতে হবে মানুষের মনের ভাবকে কেন্দ্র করে এবং মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাকে আপনি পূরণ করার মাধ্যমে। যেহেতু মানুষ আকাঙ্ক্ষার জায়গায় চায় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কাউকে, সেখানে সেই পরিবারের অংশ হিসেবে তারেক রহমানের নেতৃত্ব এমন একটি বলিষ্ঠ অবস্থানে আসীন হয়েছেন যে এখানে যারা বলতে চায়, আমি দেখেছি আওয়ামী লীগের অনেক ফ্যাসিস্ট এই দোসররা বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে বলা শুরু করেছে যে খালেদা জিয়াকে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, নাকি উনাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, এগুলো সবগুলো হচ্ছে বানোয়াট একটি কথাবার্তা। কারণ উনার শারীরিক অবস্থা বা উনার শারীরিক এই বয়সে আসলে, আমি আপনি এই বয়সে আসলে তো কথা তো দূরের কথা, আমি এই বিছনা থেকে উঠতে পারবো কিনা বা আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা সেটি হচ্ছে বড় জিনিস। সেখানে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে উনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না, একটু শঙ্কা দেখানো। বাবা শঙ্কার তো কোনো কারণ নাই, যেখানে এই রাজনৈতিক দলে তারেক রহমান অলরেডি রাজনৈতিক একটি বড় অবস্থান তৈরি করে ফেলেছেন। এমন একটি অবস্থান উনি তৈরি করেছেন যে উনার নেতৃত্ব শুধু উনার রাজনৈতিক দলই না, উনার নেতৃত্ব অপর রাজনৈতিক দলগুলো উনাকে অনুসরণ করা শুরু করেছেন। উনার বক্তব্য, কথাবার্তা, উনার বিভিন্ন সংস্কার কমিশনকে দেয়া মন্তব্য, ৩১ দফা সব মিলিয়ে। তো সেখানে শঙ্কার জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বরঞ্চ আমি তো মনে করি যুক্ত হচ্ছে নেতৃত্বের আরো একটি দ্বার উন্মোচিত হচ্ছে, যেখানে আরেকজনকেও আমরা হয়তো নেতৃত্বের জায়গায় দেখতে চাই বা পারবো। যেখানে যুক্ত হবে একজন মেধাবী নারী, যেখানে যুক্ত হবে একজন মহিষী নারী, যে মহিষী নারীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে অনেক স্ট্রং, যেখানে তার বাবা শুধু নৌবাহিনী একটা বাহিনীর প্রধানই না, বাবা মন্ত্রীও ছিলেন, রাজনীতিও করেছেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন। তার মানে এমন তেমন ওনার চাচা, আমরা জানি এমএজি ওসমানের কথা জানি। উনার মা হচ্ছে বাংলাদেশের সামাজিক নেতৃত্বের বলতে পারেন একটা জননী, সামাজিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে সুরভির মতন একটি স্কুল সারা বাংলাদেশে যে নৈতিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম করেছে প্রত্যেকটি জেলায় জেলায়, সেটির খবর হয়তো অনেকে আমরা জানি না। অতএব সেখানে আমাদের যুক্ত হচ্ছে শঙ্কা তো নাই, অতএব শঙ্কা নাই, যুক্ত হচ্ছে বিএনপির রাজনীতিতে নতুন নতুন নেতৃত্ব। ফলে আমরা মনে করি এটাকে আমরা ইতিবাচক পথে দেখে আমরা বিএনপির রাজনীতির এখন কোন কোন জায়গাগুলোতে হাত দেওয়া উচিত সেগুলো নিয়ে আমরা বরঞ্চ আলোচনা করতে পারি। এবং আমরা আলোচনা করতে পারি এইভাবেই যে ধরেন বিএনপির রাজনীতিতে যেহেতু এখন সকলেই তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মানে কি ভেতরে ভেতরে একটা হিংসাত্মক জায়গায় তাদেরকে নিয়ে আসতে চেষ্টা করবে, এবং পাশাপাশি এই সরকারের কিছু লোকজন তৈরি করবে এমন ভাবে একটি ন্যারেটিভ ডেভেলপ করবে
যেখানে বোঝানোর চেষ্টা করবে যে আসলে সংস্কার দরকার, আগে পরিবার কেন্দ্রিক রাজনীতি বন্ধ করতে হবে এবং দেশে নতুন করে যাতে ফ্যাসিবাদ জন্ম না নেয় এ ধরনের কিছু বিষয় তারা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। পাশাপাশি আওয়ামী লীগের যে সকল মানে অলিগররা রয়েছে যাদের টাকা পয়সা দিয়ে এখনো বাংলাদেশে অনেক অনেক মানুষ রাজনীতি করার চেষ্টা করছে, তারা কিন্তু জানে যে তাদের একমাত্র প্রতিপক্ষ কিংবা একমাত্র শক্তি যাদেরকে সত্যিকার অর্থে কবর রচনা করতে পারবে বিএনপি। অতএব তারা বিএনপির বিরুদ্ধে এখন কথা না বললেও তাদের কিন্তু মূল টার্গেট ডক্টর ইউনূসের কথা বলেও কিন্তু তাদের মূল টার্গেট কিন্তু বিএনপির দিকে। হ্যাঁ, বিএনপির লোকজন কিন্তু আমরা বলতে শুনি না আওয়ামী লীগকে এক্ষুনি শেষ করে ফেলো, কবর রচনা করো, বলে না। কারণ এটি টেকনিক্যালি যদি না বলে থাকে খুবই ভালো। তবে বিএনপির কিন্তু রাজনৈতিকভাবে মাঠ পর্যায়ে একটি নির্দেশনা থাকতে হবে যে আওয়ামী লীগকে যাতে আর উঠতে দেওয়ার সুযোগ আমরা কোনোভাবেই কোনো প্রক্রিয়ায় না করি। এবং সেই প্রক্রিয়াটা করার জন্য ওই যে শুধু যে বহিষ্কারের ভয় সেটিতে হবে না। বহিষ্কারের থেকে বড় ভয় দেখানো উচিত যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সে নিজেই কিন্তু আওয়ামী লীগের হয়ে যাবে। ফলে যে আওয়ামী লীগের কবর রচনা করতে যাচ্ছে এবং সেটি যদি করতে না পারে এমন একটি সময় আসবে সেই সময় তাকে আর টিকে থাকতে পারবে না সে সমাজে। সে সমাজ থেকে নিজেই বিচ্ছেদ হয়ে যাবে। ওরা হয়তো ভাবছে যে ঠিক আছে বহিষ্কার করল কিন্তু আমি তো হয়তো ৫০ লক্ষ টাকা কামাইতে পারলাম, ১০ লাখ টাকা কামাইতে পারলাম। কোন আওয়ামী লীগের নেতার কাছ থেকে কারো কাছ থেকে টাকা নিতে পারলাম। সেটা নিয়ে আমি টিকে থাকবো। কিন্তু না। তাকে যদি বোঝানো সক্ষম হয়, তুমি এই যে টাকাটা পেয়েছো সেই টাকাটার বিরুদ্ধে তো অবস্থানটা হবেই। বরঞ্চ তুমি যে ওদের তাবেদারি করেছো এই তাবেদারি করার জন্য তোমার অস্তিত্ব তাদের থেকেও বেশি সংকটে পড়বে। অতএব এই জায়গাগুলো কিভাবে হবে? এই জায়গাগুলো বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে আলোচনা করি খুবই টেকনিক্যালি সবগুলো আলোচনা তো বিএনপির এখন যেটি হয়ে যাচ্ছে যে কোনো বিষয় সিদ্ধান্ত দিচ্ছে সেটি ঢালাও করে ফলাও করে দিয়ে দিচ্ছে সেটি ঠিক আছে সাংগঠনিক কাঠামো কিন্তু কিছু কিছু জিনিস আছে ফলাও করে যাতে সিদ্ধান্ত না দেয়া হয় যে হ্যাঁ আমি কালকে সকালবেলায় দেখতে পারলাম এই জায়গায় বহিষ্কার হচ্ছে এই জায়গায় তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে না সেগুলোর জন্য স্ট্র্যাটেজিক্যাল কিছু মানে সিস্টেম ডেভেলপ করা উচিত জেলা পর্যায়ে হোক কিংবা বিভাগীয় পর্যায়ে হোক বিভাগীয় এবং জেলা পর্যায়ে এখন থেকেই বিএনপির রাজনীতিটা হবে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলকে শুদ্ধ করা তৈরি করা যাতে একটি শক্তিশালী বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় যেখানে জবাবদিহিতা তৈরি হয় যেখানে বিএনপি রাজনীতি করতে পারবে বাংলাদেশের সকল মানুষের স্বার্থে এবং সেটি দেখার দায়িত্ব অটোমেটিক বিএনপির উপর পড়ে যাচ্ছে কেন এককভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হওয়ার কারণে এবং এককভাবে বৃহৎ রাজনৈতিক দল পরিণত হওয়া যেমন সুফল রয়েছে তেমন কুফলও রয়েছে কারণ কুফলটা কিন্তু হয়েছে কেন ছোটখাটো ভুল করলেই সমগ্র দায় দায়িত্ব বিএনপির উপরে পড়বে সেটা মাথায় রাখতে হবে যাতে তীরে এসে তরি না ডুবে এবং তীরে এসে যদি তরি ডুবে তাহলে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আগামী সপ্তাহে নিশ্চয়ই আমাদের সাথে আপনার আবারও দেখা হচ্ছে। তো সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এর প্রত্যাশা করছি। ধন্যবাদ নাজমুস সাকিব আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে আমাদের আমার দৃষ্টিতে এই যে আলোচনাগুলো করার সুযোগ পেয়েছি নাগরিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ জি, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এ সপ্তাহের নয়ন বাঙালির দৃষ্টিতে অনুষ্ঠান। আমরা আগামী সপ্তাহ একই সময় আবারও একত্রিত হব। তো সে পর্যন্ত